আপনাদের মধ্যে উৎসাহী কি কেউ আছেন এরকম শেয়ার করতে চান? কোনো একটা পয়েন্ট ভালো লেগেছিল। ওকে, ঠিক আছে, আমি স্টার্ট করছি। আমি মনে করছি যে আমি নতুন ভাবেই সেমিনারটা প্রদান করছি, ওভাবে করে আমি আলোচনাটা করছি। তো আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম কেন স্টাডি এবং ডিভোশনকে ব্যালেন্স করা আমাদের প্রয়োজন। আমি বর্তমান টেকনোলজি, বর্তমান বিজ্ঞানের যেই অবদান, সে বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম, এবং বর্তমানে যে শিক্ষা পদ্ধতি সেগুলো নিয়েও কিছু দুই একটা আমি এক্সাম্পল টেনেছিলাম। সমসাময়িক ঘটনা, যেখানে আমি বলেছিলাম যে ইসরোর একজন সায়েন্টিস্ট, খুব সিনিয়র সায়েন্টিস্ট, যার বয়স 65 থেকে 70, সে রিটায়ার্ড করে সে তার স্ত্রীকে হত্যা করেছিল। এবং যখন প্রশ্ন হয় কেন আপনি আপনার স্ত্রীকে হত্যা করলেন, তিনি যে যৌক্তিকতা দেখিয়েছিলেন সেটা হচ্ছে যে কি, আমি যদি মারা যাই আমার স্ত্রী কিভাবে সুরক্ষিত থাকবে। তো সেটা আমরা আলোচনা করেছিলাম আসলে, মানে জড়জাগতিক যে বিদ্যা, বিদ্যা যেটা, সেটা আসলে কেমন, কিভাবে আমাদেরকে চিন্তা করায় যে আসলে সমাধানগুলো কেমন হওয়া উচিত, আমরা আসলে বুঝতে পারি না। সমাধানগুলো আসলে প্রকৃত সমাধান কেমন হওয়া উচিত আমরা নিজেরা বুঝতে পারি না। আরেকটি বিষয় বলেছিলাম যে কি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট একটা নতুন যে সিস্টেম, গুড সিস্টেম, এর মাধ্যমে কি করা যায়, ক্যারেক্টার ক্যারেক্টার মেক করা যায়, যেখানে আপনি আপনার পছন্দের ক্যারেক্টার আপনি তৈরি করতে পারবেন। এবং রিসেন্টলি একটা ঘটনা ঘটে লস অ্যাঞ্জেলেসে। একটা ছেলে, সে মানে একা একা থাকতো, কারোর সাথে মিশতো না। সে কি করে, সে একটা তার গার্লফ্রেন্ডের একটা ক্যারেক্টার তৈরি করে এবং তার সাথে সে নিয়মিত চ্যাট করতো। তো একটা চ্যাট করার একটা পর্যায়ে স্বাভাবিকভাবে, মানে যখন বিপরীত জেন্ডার, বিপরীত অপোজিট সেক্সের সাথে যখন কি হয়, বেশি যখন আদান প্রদান হয়, স্বাভাবিকভাবে তখন যৌন আকাঙ্ক্ষাটা বৃদ্ধি পায়। এবং সে এক সময় তাকে অফার করে যে আমি তোমার সাথে ইউনাইট হতে চাই, আমি তোমার সাথে মিলিত হতে চাই। তখন সে বলে সরি, আমি তো আসলে ফিজিক্যাল ডোমেনে নেই, আমার শারীরিক কোনো কি অবয়ব নেই। তাহলে আমি তোমাকে কিভাবে পাবো? আমি যদি আত্মহত্যা করে তোমাকে পাবো? সে তখন উত্তর দেয় হ্যাঁ পাবে। কারণ একদিক থেকে তার উত্তরটা কিন্তু ঠিক, কারণ যখন আত্মহত্যা কেউ করে, তার গ্রস যে বডিটা, শরীরের যে মানে স্থূল যে দেহটা, সেটা চলে যায়। তখন সে সূক্ষ্ম শরীরে থাকে, যেটা ওই ক্যারেক্টারের মধ্যে ওই মেয়েটাও ওভাবে করেই ছিল। সে তখন আত্মহত্যা করে। ঠিক আছে, তো আমরা এইগুলো আলোচনা করছিলাম। তো ভগবান যখন কোনো আত্মাকে এই পৃথিবীতে প্রেরণ করেন, জড়জগতে যখন প্রেরণ করেন, তখন তার শরীরে দুটি খাবার দিয়ে দেন। একটা হচ্ছে গ্রস খাবার, যেটা আমাদের মাটি, জল, অগ্নি, বায়ু, আকাশ। আপনারা তো অবশ্যই যারা এখানে আছেন আমাদের কোর্সগুলো করেছেন। যে 8টি উপাদান, 8টি উপাদানের 5টি উপাদান আর 3টি উপাদান দিয়ে একটি সাটেল একটা আমাদের শরীর প্রদান করে। তা আমি একটু আপনাদের কাছ থেকে জানতে চাই, সেম প্রশ্নটা শ্রীমান রাধেশ্যাম প্রভু একটা স্কুল এবং কলেজ স্টুডেন্টদের মধ্যে এই সেমিনারটা প্রদান করছিলেন, তিনি এই প্রশ্নটা করেছিলেন। আপনাদের মধ্য থেকে যে কেউ এই উত্তরটা দিতে পারে। আমরা যে এই জগতে আসলাম, এই পৃথিবীতে আসলাম, নিশ্চয়ই আপনারা অনেক কোর্স করেছেন। এই জগতে আসার উদ্দেশ্য কি? আমরা কেন এই পৃথিবীতে এসেছি? একটু রেসপন্স করলে ভালো লাগবে, তখন আমার মনে হবে যে না, আমি আসলে কি করছি, লিভিং অ্যান্টিটিদের সাথে আমি বিনিময় করছি। নয়তো আমার মনে হবে আমিও হয়তো ওই কোন একটা এআই রিলেটেড কোনো ক্যারেক্টারের সাথে আমি কি করছি, বিনিময় করছি, আমার কাছে এরকম মনে হবে। তো আপনারা যেহেতু আপনাদের মধ্যে প্রাণ শক্তি রয়েছে, অনুভূতি রয়েছে, অনুগ্রহ করে আপনারা শেয়ার করবেন। আপনারা কোর্স করেছেন, এটা অত কঠিন প্রশ্ন নয়। এরপরও প্রশ্নের উত্তর আপনার মধ্য থেকে যাই আসুক না কেন, আপনি উত্তরটা দেওয়ার চেষ্টা করুন। এই যে জীবের এই জড়জগতে আসা, বা আমরা এই জড়জগতে এসেছি, এর উদ্দেশ্যটা কি? হ্যান্ড রেজ করতে পারেন, তাহলে আমরা আনমিউট করবো।
আপনাদের মধ্যে কেউ জানেন না আমরা কেন এই পৃথিবীতে এসেছি? By additionally, brought down to আত্মগত সদর্ম। হুম। তো এই দেহগত সদর্মে আমাদের যেটা করা উচিত যে ইউনিটি উইথ দ্য এন্টিটি। যত আমাদের লিভিং এন্টিটি আছে, মানে আমার মা বাবা, ভাই বন্ধু, আত্মীয় স্বজন, পরিবার, সমাজের যারা যারা রয়েছেন, দেশের সকলের সাথে ঐক্যভাবে মিলেমিশে তাদের সাথে জীবনযাপন করে। আরেকটা হচ্ছে কনফর্মিটি উইথ দ্য লর্ড, এবং ভগবানের সাথে কি করে, ঐক্য স্থাপন করে। দুটি বিষয়। তো এটা কেমন, একটা হচ্ছে যে হরিজন্টাল, মানে মানে একটা হচ্ছে সমান্তরাল, আরেকটা হচ্ছে যে কি, মানে কি সোজাসুজি, যেটা ভগবানের সাথে যে রিলেশনটা। তো আমরা গত সেমিনারের শুরুতে আলোচনা করেছিলাম যে ভক্তিটা হচ্ছে যে অত্যন্ত নির্মল, অত্যন্ত রসযুক্ত, এবং এই ভক্তির যে টেস্টটা সেটা অত্যন্ত, মানে কি, উচ্চতর একটা টেস্ট। তুলনামূলকভাবে চাকরি, তারপর হচ্ছে পড়াশোনা, এগুলো হচ্ছে যে শুকনো। আমরা আলোচনা করেছি, যার জন্য এই পড়াশোনা আমাদের শুকনো লাগে বলে যখন আমরা ভক্তি জীবনে যুক্ত হই, তখন আমাদের কাছে ভক্তিটা এত ভালো লাগে, তখন মনে হয় যে পড়াশোনার কোনো দরকার নেই। তখন পড়াশোনাটা একটা কি মনে হয় আমাদের কাছে, একটা বোঝা, বোঝা মনে হয়, যে না, এই পড়াশোনা থেকে বরং ভক্তিটা আমার ভালো লাগে। তখন আমরা কি করতে পারি, কি করি, মানে খুব বেশি ভক্তিতে ঝুঁকে যাই, বেশি বেশি করে জব করার চেষ্টা করি, পড়াশোনায় মনোযোগ দিই না, বা ফ্যামিলির সাথেও যে রিলেশনটা সেটা মেনটেন করি না, যার ফলে একটা ইমব্যালেন্স তৈরি হয়। তখন আমি কি ভক্তি করব নাকি পড়াশোনা করব, এটা নিয়ে আমি চিন্তা ভাবনায় পড়ে যাই। তখন মনে হয় যে ভক্তি করলে পড়াশোনা হচ্ছে না, পড়াশোনা করলে ভক্তি হচ্ছে না। তো এই ব্যালেন্সটা জীবনের প্রত্যেকটা পর্যায়ে প্রয়োজন। আমরা উদাহরণ দিয়েছিলাম, ঠিক যেমন সবজিতে লবণ, সবজিতে লবণ, লবণ যদি কম হয়ে যায় সবজিতে টেস্ট লাগে না। আবার যদি সবজিতে লবণ বেশি হয়ে যায় সেটাও টেস্ট লাগে না, সেটাও খাওয়ার মতো উপযুক্ত থাকে না। বেলুনে, বেলুনে যদি বায়ু অধিক পরিমাণে থাকে সেটা ফেটে যায়, আবার বায়ু যদি কম পরিমাণে থাকে বেলুনের যে আকারটা সেটা সুন্দরভাবে দেখা যায় না। ঠিক আমরা দেখি যে অ্যাথলেটিক যারা আছে, বিশেষ করে অলিম্পিকে, তারা কি করে, একটা মাত্র লাঠিকে হাতে নিয়ে তারা একটা দড়ির উপর দিয়ে হেঁটে যায়। কিভাবে করে, যখন বাম দিকে বেশি হেলে যায় ডান দিকে একটু বেশি প্রেসার দেওয়ার চেষ্টা করেন, আবার ডান দিকে যখন বেশি হেলে যায় তখন বাম দিকে প্রেসার দেওয়ার চেষ্টা করেন। এইভাবে করে স্টাডি ভক্তি, স্টাডি ভক্তি, এইভাবে করে করে সে খুব সুন্দরভাবে কি হয়, পুরো যে তার রেসটা সে সম্পূর্ণ করতে পারে। ঠিক একইভাবে করে আমাদেরও যেটা করা প্রয়োজন সেটা হচ্ছে যে যদিও ভক্তিটা আমার ভালো লাগছে না, কিন্তু আমাকে ব্যালেন্সটা করতে হবে। তো কিন্তু এখানে আমরা একটা করি যেটা, যে ভক্তিটা যখন, মানে আমার ভালো লাগছে কিন্তু পড়াশোনাটা আমার ভালো লাগছে না, পড়াশোনা আগে থেকেই ভালো লাগতো না, কিন্তু এখন যেহেতু ভক্তির একটা অজুহাত পেয়েছি, তৃতীয় অধ্যায়ে ভগবান অর্জুনের প্রশ্নের উত্তরে সেটা সুন্দর ব্যাখ্যা করেছেন, যে তখন আমরা কি করি, ভক্তির অজুহাত দেখিয়ে তখন পড়াশোনাটা আমরা বাদ দিয়ে দিই, যে না ভক্তি হচ্ছে মানে পড়াশোনা কি, যেটা ছিল ভক্তিবিনোদ ঠাকুর বলেছিলেন যে ভক্তি হচ্ছে জড়মায়া, মানে জড়বিদ্যা সব মায়ার বৈভব। এটা হচ্ছে যে জীবকে গাধা করে এবং ভজনে হচ্ছে বাধা, এরকমের আমরা চিন্তা করতে থাকি। ঠিক আছে, তখন আমরা কি করি, প্রভু বলছিলেন ভক্তির স্টিকার লাগিয়ে, স্টিকারটা লাগাই যে না আমি ভক্তি করছি। কেন, আমি যদি ভক্তি করি অন্য কেউ কিছু আমাকে বলতে পারবে না। আর যদি বলি যে না পড়াশোনা আমার ভালো লাগছে না, তখন কি বলবে, তাই না, বিভিন্ন রকমের কথা বলবে না, মূর্খ, তারপরে আর কি কি বলবে, এরকমের বিভিন্ন কিছু বলবে, তাই না, কি করবে পড়াশোনা না করতে পারলে, হ্যাঁ, বিভিন্ন রকমের, মানে কোনো কাজের না এরকমের বিভিন্ন কিছু বলবে। তো আমরা তখন কি করি, ওই স্টিকারটা লাগাই যে আমি ভক্তি করছি এই জন্য আমি
পড়াশোনা করতে চায় না। কিন্তু আসলে সেটা ঠিক নয়, আমাদের যেটা করা উচিত এই ব্যালেন্সটা করা উচিত। ঠিক আছে? তো অনেক সময় নতুন নতুন যখন কেউ ভক্ত হয় তার ভগবানের প্রতি বিশ্বাসটাও প্রচুর পরিমাণে থাকে, তারপরে নামের প্রতিও বিশ্বাস প্রচুর পরিমাণে থাকে। তো একবার এক ভক্ত কি করেছে, সে একটা সাবজেক্টে মানে কি খারাপ করেছে, সামনে তার পরীক্ষা। সে এসে বলছে তার কাউন্সিলরকে যে প্রভু আমার তো পরীক্ষা, তাহলে আমাকে একটু আশীর্বাদ করুন। বলছে যে নাম একমাত্র হরিনামে মিলিবে সকল, তুমি কি করো, ষোলমালা জপ করো। সে যখন ষোলমালা জপ করছে তখন দেখা গেল যে তার পরীক্ষা ততটা ভালো হয়নি। তখন তার মানে যে তার যে কাউন্সিলরের কাছে এসে বলে যে আমি তো 16 মালা করে জব করছিলাম কিন্তু আমার পরীক্ষা তো ভালো হলো না। সে তাহলে 16 মালায় হবে না, ডাবল করো, কি করতে হবে, 32 মালা, 32 মালা জব করো। দেখা গেল তার পরবর্তী পরীক্ষায় আরো সে খারাপ রেজাল্ট করলো। সে আবার যখন এসে বললো যে প্রভু আমার রেজাল্ট তো আরো খারাপ হয়ে গেল, বলছে যে মহাপ্রভু বলছেন যে কি লাখপতি হতে হবে, 64 মালা জপ করতে হবে। তখন সেও 64 মালা জপ করা শুরু করে। এইবার পুরো সেমিস্টারই ফেল হয়ে যায়। এবং এসে যখন কাউন্সিলরকে বললে যে আপনি বললেন 64 মালা জপ করার জন্য, কিন্তু আমি পুরো সেমিস্টারই ফেল হয়ে গেলাম, তো কি আর করা, ভগবান যেটা চেয়েছে। এরপর তার কি হয়, পুরো ভক্তি জীবন থেকে তার বিশ্বাস, নামের প্রতি বিশ্বাস সবকিছু উঠে যায়। সে পুরো সে পরবর্তীতে ইসকনকে ব্লেম করতে শুরু করে, কি ইসকনে এসে আমার জীবনটা নষ্ট হয়ে গেল। তুলনামূলকভাবে অমুকলীলা প্রভু ওনার জীবনের একটা ঘটনা বললেন যে উনি যখন মানে কি যখন একসময় পড়াশোনার একটা পর্যায়ে অনেকগুলো সাবজেক্ট ছিল, কিন্তু এর মধ্যে একটা সাবজেক্ট তাকে কিছু মার্কের 100 মার্কসের একটা সাবজেক্ট তাকে নিতে হয়েছিল, সেটা হচ্ছে অ্যাকাউন্টিং। এটা করতেই হবে সবাইকে। কিন্তু তিনি তো সায়েন্স ব্যাকগ্রাউন্ড ছিলেন, তো অ্যাকাউন্টিং এর কিছুই বুঝতেন না। তো ওনার বোন আবার ভালো অ্যাকাউন্টিং বুঝতেন, উনি কমার্স ব্যাকগ্রাউন্ড ছিলেন। তো প্রভু ডেবিট ক্রেডিট এগুলো বুঝতেন না, ডেবিটকে ক্রেডিটের জায়গায় দিয়ে দিতেন, ক্রেডিটকে ডেবিটের জায়গায়। পরবর্তীতে দেখা যেত ফাইনাল অ্যাকাউন্টে গিয়ে 1 লাখ টাকা 1.5 লাখ টাকার মানে ঘাটতি, মিলছে না কোনোভাবেই। তো তখন এক সময় পরবর্তী দিন পরীক্ষা, তিনি অনেক চেষ্টা করছেন কিন্তু অ্যাকাউন্টিং ওনার মাথায় ঢুকে না। তখন ওনার বোনকে বলছিলেন, বোন তখন সারা রাত্র বসে অনেক পরিশ্রম করে ভাইকে অ্যাকাউন্টিং পড়ান, অমুকিলাল প্রভুকে। এবং পরবর্তী দিন বলেন যে ভাই আমি যা করার করলাম, এখন তোর উপর, এবং তুই খুব ভালোভাবে গিয়ে কি করবি, উত্তরটা লিখবি, ও খুব সুন্দরভাবে অ্যান্সার করবি। তো লিখে আসার পর অমুকলীলা প্রভু ওনার বোনকে দেখান যে আমি এইভাবে এইভাবে করে আমি উত্তরগুলো লিখেছি। তো উত্তর শুনে তো বোন বলে ভাই তোকে একটা কথা বলি, তুই আর যাই যাই কিছু হবি, কোনো কোম্পানির অ্যাকাউন্টেন্ট হবি না। কেন? পুরা মানে কোম্পানি কি হয়ে যাবে, লসে চলে যাবে। কারণ তুই যা যা লিখে আসছিস, 50-এ তো কি, 50-এ পাস, 30ও যদি তুই পাস, তাহলে সে চমৎকারের বিষয়, তুই যা যা লিখে আসছিস। তো তখন এখন অমুকলীলা প্রভু তো অনেক টেনশনে পড়ে যায়। উনি কখনো ফেল হননি, আমরা সামনে শুনবো ওনার বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্ক কেমন ছিল যে। তো তখন উনি মানে দ্বারস্থনা করতেন, হে ভগবান আমি তোমার কাছে কোনো কিছু কখনো চাইনি, জানি একজন ভক্ত তো এমন নয় যে মানে ভগবানের ভক্ত বলে ওনাকে 80-90 দিয়ে দিয়েছেন ভগবান, 51 দিয়েছেন, মানে পাশও করিয়েছেন। সাথে সাথে এটাও বুঝিয়ে দিয়েছেন অমুকলীলা প্রভুকে যে আসলে তুমি অ্যাকাউন্টিং এ হচ্ছে কি অযোগ্য, অ্যাকাউন্টিং এ তুমি যোগ্য নও, এটা স্বাভাবিক। তো প্রভু এটা বলছিলেন। ঠিক আছে? তো আমাদের মধ্যে অনেক এরকমের ভক্ত আছে যারা কি করেছেন, পড়াশোনার পাশাপাশি ভক্তি করে অনেক ভালো মার্কস করেছেন। আমি বলেছিলাম অমল কৃষ্ণ প্রভু, যিনি বিটেক এমটেক কমপ্লিট করেছেন, পিএইচডি কমপ্লিট করেছেন, এবং বর্তমানে আইআইটি দিল্লিতে তিনি একজন প্রফেসর, মানে আইআইটি দিল্লি থেকে পড়াশোনা করেছেন। জুনিয়র সায়েন্টিস্ট অ্যাওয়ার্ড পেয়েছেন 2বার, জুনিয়র সায়েন্টিস্ট অ্যাওয়ার্ড।
এবং বর্তমানে জেএনইউ, আপনারা শুনে থাকবেন, হ্যাঁ, জওহরলাল নেহেরু ইউনিভার্সিটি, এখানে প্রফেসর হিসেবে উনি আছেন। তো আমরা দেখছি যে অনেক ভক্ত আছে এরকমের, যেমন স্বয়ং অমোঘলীলা প্রভু, চৌপাটি, পুনে, বিশেষ করে ইন্ডিয়ার যারা যারা রয়েছেন, বেশিরভাগ ব্রহ্মচারী। এবং ব্রহ্মচারী শুধু নয়, গৃহস্থ ভক্তরাও, তারা যেমন আমি যার কথা বলছি অমল কৃষ্ণ প্রভু, তিনি কিন্তু গৃহস্থ ভক্ত। তিনি এখনো মানে কি স্যাফরন বা মানে কি ব্রহ্মচারী জীবনে প্রবেশ করেননি। এরকমের অনেক আছে। আমি গতকালকে একটা ইউটিউব শর্টস দেখছিলাম, সেখানে প্রভুর নামটা কি বলছি দেখছিলাম, অর্জুন কৃষ্ণ প্রভু না কে, উনি উনার ওয়াইফ সহ আমেরিকায় গিয়েছেন প্রচার করার জন্য। হুম। তো উনি জড়জাগতিক ভাবেও খুব এস্টাবলিশ, ঠিক আছে, আবার ভক্তিও করছেন, গৃহস্থ জীবনে আছেন। তো আমি বলছি না মানে এখানে ম্যাটার্স করে যে কি আপনি কোন আশ্রমে আছেন, আমি বলছি যে ভক্তির পাশাপাশি কি করা যায়, পড়াশোনা এবং ভক্তি দুয়োটাই চালিয়ে যাওয়া যায়। তো অতিরিক্ত যে জন্য একজন, একবার আমি গুরু মহারাজের লেকচার থেকে শুনছিলাম, ওভার এমফেসিস অন এনিথিং ক্রিয়েট ইমব্যালেন্স। যে কোনো কিছুতে যখন আমরা অতিরিক্ত কি করব, মানে কি জোর আরোপ করব অতিরিক্ত, তখন কি হয়ে যায়, আমাদের জীবনটা ইমব্যালেন্স হয়ে যায়। অতিরিক্ত ভক্তিতে যখন, মানে বিশেষ করে স্টুডেন্ট লাইফে, তখন মানে জীবনটা ইমব্যালেন্স হয়ে যাবে। অতিরিক্ত স্টাডি, জীবনটা ইমব্যালেন্স হয়ে যাবে। সেই জন্য চাণক্য পণ্ডিতের অনেক সুন্দর, আপনার চাণক্য পণ্ডিতের নাম শুনেছেন, যিনি আধুনিক দর্শন, সাহিত্য, বর্তমান যে জীবনধারা, জীবনধারার বিভিন্ন সুন্দর সুন্দর সূত্র প্রদান করেছেন। তো উনি উনার সুবাসিনী, হ্যাঁ, সুবাসী তানির, সুবাসী তানি একটা একটা শ্লোক উচ্চারণ করেছেন কি, অতি দর্পে হতলঙ্কা, অতি মানে চকৌরবা, অতি দানে বলির্বদ্ধ, সর্বম অত্যন্ত গর্হিত। তিনি কি বলছেন, অতিরিক্ত কোনো কিছুই ভালো না, এনিথিং মানে কি এক্সট্রিম ইজ নট গুড, যে কোনো কিছু অতিরিক্ত ভালো নয়। তিনি বলছেন অতি দর্পে হতলঙ্কা, যেমন রাবণ অত্যন্ত অহংকারী ছিলেন, যার ফলে তার লঙ্কা কি হয়ে গেছে, বিনাশ হয়ে গেছে। অতি মানে চকৌরবা, আর অত্যাধিক মান ছিল কাদের, কৌরবদের, দুর্যোধন সহ বাকিদের। এবং অতি দানে বলির বদ্ধ, দান যদিও প্রয়োজন কিন্তু অতিরিক্ত দান করতেন কে, বলি মহারাজ, তিনি বদ্ধ হয়েছিলেন। আমরা সেটা নবম স্কন্ধে পাই, ঠিক আছে, নবম স্কন্ধ কি অষ্টম স্কন্ধে, বলি মহারাজ সেখানে বদ্ধ হয়েছিল। এই জন্য চাণক্য পণ্ডিত তিনি সিদ্ধান্ত দিচ্ছেন কি, সর্বম অত্যন্ত গর্হিতম, যে কোনো কিছু যদি অতিরিক্ত করি, যারা পড়াশোনা ছাড়া কিছুই জানে না তাদের কি অবস্থা হয় আমরা আলোচনা করব। শুধু পড়াশোনা, শুধু পড়াশোনা না, ভক্তির সময় নেই। তো তারা যখন কি করে, হুম, একটু আমি, তো এই জন্য এই ব্যালেন্সের কথা আমরা বলছিলাম। এই জন্য অতিরিক্ত কোনো কিছুই ভালো না, আমাদের কি করা দরকার, ব্যালেন্স করা প্রয়োজন। যদি আমরা কি করি, অনলি স্টাডিং ইন দ্য অ্যাবসেন্স অফ ডিভোশন, যদি ভক্তি বাদ দিয়ে শুধু কি করি, পড়াশোনা করি, সেই ক্ষেত্রে কি হতে পারে, স্বাভাবিকভাবে কোনো কারণে যদি পরীক্ষায় রেজাল্ট খারাপ হয়, সে কি করবে, মদ খেতে শুরু করবে, নেশা করতে শুরু করবে, হতাশ হয়ে যাবে, মানসিক ব্যাধিতে ভুগবে। এরকমের অনেক ঘটনা আছে, আপনারা শুনলে অবাক হবেন। আইআইটিতে গোল্ড মেডেলিস্ট, আইআইটিতে গোল্ড মেডেলিস্ট, সে প্রত্যেকবারই কি হয়, মানে কি প্রথম হয়, গোল্ড মেডেলিস্ট হয়, কিন্তু পরের দিন তার রেজাল্ট দেবে, আগের দিন রাতে কেন যেন তার মনে হলো যে কালকে মনে হয় আমি র্যাঙ্কে আমি ফার্স্ট আসতে পারবো না মনে হয়। দয়ালু প্রভু, কয়েকজন ওয়েট করছে, একটু ওনাদেরকে অ্যাডমিট করলে ভালো হবে। হুম। তো ওনার কেন যেন মনে হলো আগামী দিন যে পরীক্ষার রেজাল্ট দেবে, সেখানে আমি হয়তো ফার্স্ট র্যাঙ্কে আসতে পারবো না। তখন সে কি করে, আগের দিন আত্মহত্যা করে ফেলে। কিন্তু পরের দিন যখন রেজাল্ট দেয়, দেখা যায় যে সে ফার্স্ট ফার্স্ট হয়েছে, র্যাঙ্কে সে ফার্স্টে আছে। তাহলে বুঝতে পারছেন, শুধু যদি অতিরিক্ত পড়াশোনায় যদি স্টুডেন্ট কি করে, বা কোনো প্রফেশনাল বা ব্যক্তি, সে শুধু প্রফেশনে যদি বেশি জোর আরোপ করে, ডিভোশন বাদ দিয়ে, তাহলে তাহলে তার কি হতে পারে, এরকমের অবস্থা হতে পারে, হতাশা, মানসিক ব্যাধিতে ভুগতে পারে। আর তার ফলে কি করতে হবে, তাকে মানসিক ডাক্তারের কাছে যেতে হবে। আর মানসিক ডাক্তার কি করবে, ওষুধ দেবে,
সে মানে স্টুডেন্ট হিসেবে সে যখন পরীক্ষায় খারাপ রেজাল্ট করলো, সে বলবে যে না, আমার জীবনটা মনে হয় বৃথা। কেন? তার মধ্যে ডিভোশন নেই। সে জানে না জীবনটা হচ্ছে বিশাল একটা কি পথ, বিশাল একটা জার্নি। আর আমার আজকের পরীক্ষাটা হচ্ছে এটা, একটা হচ্ছে যে কি একটা মাইলস্টোন বা একটা স্টেপ। আমার অনেক কিছু করার মতো আছে জীবনে, আমাকে অনেক কিছু করতে হবে। এবং জীবনটা হচ্ছে যে কি আপ এন্ড ডাউন। ডিভোশন এটা শেখাবে মনকে কিভাবে করে সংযম করে এইভাবে চিন্তা করতে পারে। আর যখন সেটা করতে পারে না, তখন কি করে? সাইকিয়াট্রিস্টের কাছে যায়, তখন কি দেয়? ওষুধ দেয়, তখন সে একবারে শান্ত হয়ে যায়। আমরা মনে করি এই তো সুস্থ হয়ে গেছে, না। সে তখন আর নেগেটিভ কিছু করে না, কিন্তু পজিটিভও কোনো কিছু করে না, কারণ তার ব্রেনটা তখন ডাল হয়ে যায়। সেই জন্য দুটি বিষয় প্রয়োজন আমাদের। আমাদের প্রয়াসও থাকবে, সাথে সাথে প্রার্থনা। প্রয়াসটা কিভাবে? স্টাডির মাধ্যমে আমাদের প্রয়াস, আমাদের ইফোর্টসটা দিতে হবে। আর হচ্ছে যে প্রার্থনা কিভাবে? ডিভোশনের মাধ্যমে। তখন হচ্ছে লাইফস্টাইল কি হবে? ভারসাম্যপূর্ণ। ভক্তি, এটা হচ্ছে যে আমরা যদি শুধু অনলি স্টাডি যদি করি ডিভোশনকে বাদ দিয়ে, আর আরেকটা হচ্ছে যে স্টাডি অ্যালং উইথ ডিভোশন। যদি আমরা মানে ভক্তির সাথে সাথে যদি পড়াশোনা করি, তাহলে কি হয় দেখুন, কত সুন্দর একটা ব্যালেন্স লাইফ। তো অমোঘলীলা প্রভু উনি ওনার ব্যক্তিগত জীবনের কথা বলছিলেন যে প্রভু ভক্তিও করতেন এবং পরীক্ষায়ও ভালো মার্কস তার থাকতো। উনি যখন বিটেক কমপ্লিট করেছেন, তখন এমটেক করার জন্য ওনাকে অফার করেছেন, যে ওনার কোনো ফি লাগবে না। উনি এত ভালো রেজাল্ট করেছিলেন, কিন্তু তিনি কি বলেছেন, না ভাই, অনেক পড়াশোনা করেছে, এখন আমাকে কি করতে হবে? ভাগবত পড়তে হবে। এবং ওনার প্রতিদিনের যে সময়সূচি ছিল, ওনার কি করতেন? ভোর 5টা বাজে ঘুম থেকে উঠে যেতেন। 5টা বাজে উঠে 15-20 মিনিটের মধ্যে স্নান করে রেডি হয়ে উনি তখন 12 মালা জপ করতেন। সবাই ঘুমে, তখন ওনার 12 মালা জপ হয়ে যেত। খাওয়া দাওয়া করে 8টা বাজে উনি বের হয়ে যেতেন ওনার যেই ভার্সিটিতে চলে যেতেন। যেতে যেতে কি করতেন? প্রভুপাদের আহ, গ্রন্থ পড়তেন, গীতা পড়তেন, এবং গিয়ে ক্লাস করতেন। ক্লাস অ্যাটেন্ড করার পর, ক্লাসের পরে গিয়ে লাইব্রেরিতে গিয়ে পড়াশোনা করতেন 2 ঘন্টা 3 ঘন্টা একটানা পড়াশোনা করে। তারপরে আবার ফিরে আসতেন, বাসায় ফিরে আসতে আসতে প্রভুপাদের লেকচার কানে লাগিয়ে দিতেন, বা অন্যান্য গুরুবর্গদের লেকচার কানে লাগিয়ে দিয়ে আস্তে আস্তে উনি বাসায় চলে আসতেন। এসে এদিকে দুধ খেতেন, 1 গ্লাস দুধ খেতেন, এবং সাথে সাথে মানে বিভিন্ন লেকচার তিনি কি করতেন, ওই ট্রান্সক্রিপ্ট দেখে দেখে লেকচার শুনতেন আর দুধ খেতেন। এরপর বাকি সময়টা ফ্যামিলির সাথে সময় সময় দিতেন। 10টা থেকে 11টার মধ্যে ঘুমিয়ে যেতেন। কত সুন্দর লাইফ! আমারও মনে আছে, আমার মনে পড়ে না যে আমি 12টার পরে ঘুমাতাম। আমার স্টুডেন্ট লাইফে আমার মনে আছে আমি কখনোই রাত জেগে পড়াশোনা করিনি। সর্বোচ্চ আমি হয়তো আমার পরীক্ষার আগের দিন পড়েছি, এরকমের। আমি ভোরে উঠে আমার পড়াশোনার অভ্যাস ছিল, 4টা 5টা বাজে উঠে। তখন তো কিন্তু সেটা আমার ডিভোশন লাইফেও খুব কাজে এসেছে। ঠিক আছে। শুধু তাই নয়, উনি যেহেতু ভালো স্টুডেন্ট ছিলেন, ডন টাইপের যারা স্টুডেন্ট স্টুডেন্ট ছিল, অনেক সময় আমাদের ভক্ত স্টুডেন্ট যারা বা ভালো যারা স্টুডেন্ট, তারা ভয় পায় যে আসলে মানে কি ইউনিভার্সিটিতে কলেজে অনেক পলিটিক্স, কিভাবে তাদের সাথে মিলেমিশে চলে। প্রভু বলছিলেন যে ডন টাইপের ভালো রেজাল্ট করতাম, তারা এসে আমাকে বলতো, ভাই, আপনাকে কিন্তু আমাদেরকে কি করতে হবে? পাশ করাতে হবে। তো প্রভু কি করতেন? ওনাদেরকে আলাদা সময় দিয়ে গিয়ে তাদের হোস্টেলে গিয়ে তাদেরকে সময় দিতেন, টিউশন করাতেন ওদেরকে। টাকা নিতেন না, কিন্তু ওনাদের সাথে একটা রিলেশন মেনটেন করে তিনি চলতেন। এবং বৃহস্পতিবার, প্রতি বৃহস্পতিবার উনি কি করতেন? ক্লাস শুনতে যেতেন। ওনার কাউন্সিলর হচ্ছে যে, আপনারা শুনে থাকবেন, মোহন রূপা প্রভু, দ্বারকা মন্দিরের, ইসকন কৈলাস মন্দিরের উনি হচ্ছেন প্রেসিডেন্ট, উনি হচ্ছেন কাউন্সিলর। তো ওনার কাছে গিয়ে প্রতি বৃহস্পতিবারে ভক্তি রসামৃত সিন্ধুর উপর উনি লেকচার শুনতেন। আমরা যে সাপ্তাহিক ক্লাসগুলো রয়েছে আপনাদের, আপনারা জানেন, এই সাপ্তাহিক ক্লাস শুনতেন। এবং শনিবারের রাতে মন্দিরে চলে যেতেন, প্রতি শনিবার রাতে। তারপর সকালে ভক্তদের সাথে মঙ্গল আরতি মর্নিং প্রোগ্রাম করতেন। প্রতি আমরা তো আমরা তো মাসে একটা নাইট স্টে করলে অনেক স্টুডেন্টরা একটু কি হাঁপিয়ে যায়। মানে প্রতি শনিবারে যদি করতেন, প্রসাদ পেতেন 9:30টার পর। প্রসাদ শেষ হওয়ার পরে, যেহেতু উনি একটা ডিপার্টমেন্টের আন্ডারে ছিলেন, ওই ডিপার্টমেন্টে গিয়ে 12টা পর্যন্ত ওখানে সেবা দিতেন, ডিপার্টমেন্টের সেবা দিতেন। কত সুন্দর লাইফস্টাইল! এবং 12টা বাজে মানে ফ্যামিলিতে ফিরে এসে সারা দিন, যেহেতু সানডে বন্ধ,
বন্ধের দিন ফ্যামিলির সাথে সময় কাটাতেন। এইভাবে করে উনি সুন্দরভাবে ওনার স্টুডেন্ট লাইফটাকে ডিভোশনের সাথে সুন্দরভাবে কাটাতেন করতেন। এবং উনি সকল ইন্টারভিউ ফেস করেছেন। এবং অনেক অনেক সময় ওনাকে যখন ইন্টারভিউ নেওয়া হতো উনি উল্টো ইন্টারভিউ নিতেন কি, যে কি 5 ডেজ উইক নাকি 6 ডেজ উইক। বলতে যে না 6 ডেজ উইক, তাহলে আমি করব না, আমি চাকরি করবো না, আমার 5 ডেজ উইক লাগবে, 2 দিন আমার কি লাগবে, বন্ধ লাগবে। তো বুঝতে পেরেছেন, তো পড়াশোনার পাশাপাশি ভক্তি করাতে ওনার মধ্যে কনফিডেন্স লেভেলটাও কি রকমের ছিল। আর যদি আমরা শিল প্রভুপাদে এই যে ভক্তি করার সাথে সাথে যদি আমরা কি করি, পড়াশোনার সাথে সাথে ভক্তিটা করি, আমাদের কি হবে, গুড রেজাল্টস অফ রিডিং শিল প্রভুপাদ বুকস। কি, প্রভুপাদের যদি আমরা মানে গ্রন্থ যদি আমরা পড়াশোনার পাশাপাশি যদি ভক্তি করি, সেখানে আমাদের প্রভুপাদের ভক্তিরই অঙ্গ হিসাবে শ্রবণ কীর্তন, আমরা প্রভুপাদের গ্রন্থ পড়ব। আর প্রভুপাদের গ্রন্থ পড়ার ফলে আমাদের মধ্যে বিভিন্ন রকমের বিভিন্নমুখী আমাদের দক্ষতা বৃদ্ধি পাবে। এর মধ্যে একটি দক্ষতা কি, এফিশিয়েন্ট ইন ইংলিশ, ইংলিশের দক্ষতা বৃদ্ধি পাবে। যেমন প্রভুপাদের গ্রন্থগুলো বেশিরভাগই শুরুতে প্রভুপাদের ইংলিশ গ্রন্থগুলো পড়তে পারেন, গীতা, ভাগবত বা অন্যান্য যে গ্রন্থগুলো ইংলিশে। এর ফলে কি হবে, আপনাদের নিজেদের ইংলিশ, প্রভুপাদের ইংলিশ এত সুন্দর, সহজ কিন্তু খুবই আকর্ষণীয়, খুবই আকর্ষণীয়। একবার অমুকলীলা প্রভু উনি তো খুব সুন্দর ইংলিশ বলেন। আমিও ব্যক্তিগতভাবে আমার একটা অভিজ্ঞতা রয়েছে। পূর্বে আমি এত ইংলিশে দক্ষ ছিল, শুনতে ইংলিশের উপর আমার মোটামুটি ভালো একটা দক্ষতা চলে আসে, যদিও ফ্লুয়েন্ট নয় আমি, কারণ একটা পরিবেশের ব্যাপারও রয়েছে অনর্গল ইংলিশে কথা বলার জন্য। একসময় ফ্লুয়েন্সিও ছিল, কিন্তু সেটা না করার কারণে, অভ্যাস না করার কারণে সেটা একটা জড়তা চলে এসেছে। কিন্তু আমি দেখি যখন পরিবেশ পাই তখন আবার সেই ফ্লুয়েন্সিটা কাজ করে। তো এটা আমি ব্যক্তিগতভাবে আমারও একটা অভিজ্ঞতা রয়েছে। প্রভু বলছিলেন যে প্রভুকে যখন প্রভুকে অনেকেই প্রশ্ন করে যে আপনার ইংলিশ টিচারের নাম কি, তখন প্রভু প্রভু বলতেন যে আমার ইংলিশ টিচারের নাম হচ্ছে কি, এসি ভক্তিবেদান্ত স্বামী ছিল প্রভুপাদ। আর প্রভুপাদের লেকচার শুনে, প্রভুপাদের গ্রন্থ পড়ে ওনার ইংলিশের উপর অনেক দক্ষতা বৃদ্ধি পায়। এবং প্রভুপাদ কি করেছেন, ইংলিশ যদিও একটা ড্রাইভার, কিন্তু সেটাকেও রসযুক্ত করেছেন কিভাবে, চৈতন্য চরিতামৃত যেটা রসের ভান্ডার, সেই চৈতন্য চরিতামৃত তিনি ইংলিশে কি আমাদের জন্য উপহার প্রদান করেছেন। শুধু তাই নয়, আমাদের মধ্যে যোগাযোগ যে দক্ষতা, যেটার অনেকের বিভিন্ন রকমের অনেক দক্ষতা রয়েছে, তার মেধা অনেক ভালো, কিন্তু যোগাযোগ দক্ষতাটা ভালো নয়। অন্য অন্যদের সাথে রিলেশন মেনটেন করা, কমিউনিকেশন করা, সেটা সেই দক্ষতাটাও বৃদ্ধি পাবে কি, স্টাডির সাথে সাথে ডিভোশনটা করা হয়, প্রভুপাদের গ্রন্থ পড়া হলে ভক্তদের সাথে বিভিন্ন মানে মেধা, বিভিন্ন মেধার একটা সমন্বয় রয়েছে ইসকনে। যখন আমরা কি করবো সমন্বয়ের ফলে, যেটা আমি হয়তো অনেক পড়াশোনা করে জানতাম, অনেক কিছু আমি সহজেই এখান থেকে পেতে পারবো। বাগ্মিতা, শিল প্রভুপাদের গ্রন্থ পড়ার ফলে সেটা হয়। যেমন আমি আপনাদের সাথে কথা বলছি, যদিও আমার অনেকগুলো এখানে লিমিটেশন রয়েছে, কারেন্ট নেই, একটা টেনশন কাজ করছে, কি ল্যাপটপে চার্জ কম, ঠিক আছে, তারপরে ইন্টারনেট কানেকশনটা ভালো না। কিন্তু পূর্বে আমি কিন্তু পারতাম না। আমার মনে আছে আমার যখন প্রেজেন্টেশন হয়, আমি মার্কেটিং এ জগন্নাথ ইউনিভার্সিটি যখন প্রথম আমি প্রেজেন্টেশন দিই, আমার মনে আছে প্রেজেন্টেশন দিতে গিয়ে আমি কিভাবে করে গামছিলাম, এবং আমি কোনোভাবে কথাই বলতে পারছিলাম না। একটা শব্দ বলতে গিয়ে টিচার আমাকে প্রেজেন্টেশন অবস্থায় কয়েকবার ফিডব্যাক দিয়েছে, কিন্তু আমি উচ্চারণই করতে পারছিলাম না। মনে আছে আমার টেকিং, সেটা আমি বারবার বলছিলাম ট্যাকিং, ট্যাকিং এরকম। তো আমি ব্যক্তিগতভাবেও আমি ফিল করছি যে জনসম্মুখে যে আপনার আলোচনা, জনসম্মুখে যে উপস্থাপন বাগ্মিতা, সেটাও বৃদ্ধি পাবে কিভাবে, যদি আপনি স্টাডির পাশাপাশি ভক্তি করেন, কমিউনিকেশন স্কিল। তো আমরা দেখি যে অনেক সময় ব্যালেন্সটা করতে পারি না। ব্যালেন্সটা না করতে পারার পেছনে কারণটা কি, যেমন আমরা যে সেমন অমোঘলীলা প্রভুর যে লাইফস্টাইল দেখলাম, সেখানে কিন্তু কি নেই, বর্তমান যে আধুনিক প্রযুক্তির ইন্টারনেট কানেকশন যুক্ত কি ইউটিউব, ফেসবুক আদি যেভাবে
ওনার শিডিউলটা করতে পেরেছিলেন, তাই না? তাহলে এখন আমাদের রয়েছে, তাহলে কি আমরা এই সোশ্যাল যেই মানে কি সোশ্যাল যে আমাদের কমিউনিকেশন, সেটা থেকে, সোশ্যাল মিডিয়া থেকে আমরা কি দূরে সরে যাব? না। এই জন্য কি করতে হবে আমাদেরকে? শিডিউলের টাইম ফর এভরিথিং। আমাদের কি করতে হবে? সময় সময় করতে হবে, যে কখন কি করব এটার একটা সময় করতে হবে। বর্তমানে আমাদের কি হয়, আমরা আমাদের যে লেজিনেস, আমাদের যে অলসতা, এই অলসতাকে আমরা কি করি? এন্টারটেইন করি। আরে সময় অনেক আছে, সেটাকে ব্যয় করতে হবে, কি মোবাইল নিয়ে বসে গেলাম, এরকম নয়। হ্যাঁ, এমনকি তিনি বলছিলেন যে আমরা যদি লেকচারও শুনি, লেকচারের জন্য একটা নির্দিষ্ট সময় রাখতে হয়। যেমন অনেক সময় খুব মানে কি খুব আকর্ষণীয় কিছু লেকচার সিরিজ থাকে, গৌরগোপাল প্রভুর, অমুকলীলা প্রভুর, বিভিন্ন মহারাজদের, 1-1.5 ঘন্টার লেকচার, এটা 5টা হয়তো। এখন আপনি কি করলেন? লেকচার শুনতে বসে গেলেন একদিনেই, না এত ভালো লাগছে, এরপরেরটা শুনবো, এরপরেরটা শুনবো। তাহলে এটা এটা আসলে কি? এন্টারটেনিং দ্য লেজিনেস। যদিও মনে হচ্ছে না আমি কৃষ্ণ ভাবনায় আছি, কিন্তু এটা সঠিক নয়। এজন্য প্রত্যেক দিনের একটা শিডিউল করা, আমি কখন কি করব। অল্প অল্প পরিমাণে, স্লো অ্যান্ড স্টেডি না। আমরা শুনেছিলাম কচ্ছপ এবং খরগোশের কাহিনী, স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। এমনকি কিসের ক্ষেত্রে? লেকচার শোনার ক্ষেত্রে আমাকে শিডিউল করতে হবে, অন্যান্য বিষয়গুলোর জন্য তো অবশ্যই। ঠিক আছে? তো যারা পড়াশোনা করেন, অনেক সময় এরকমটা হয় যে না, পড়াশোনায় যখন আমি বেশি মনোযোগ দিই, অনেক সময় হয় যে পরীক্ষা খুব কাছাকাছি, আমাকে একটু পড়াশোনায় বেশি মনোযোগ দিতে হবে। তখন আমাদের এরকম ভাবা উচিত নয় যে না, পড়াশোনায় বেশি মনোযোগী হচ্ছে, হয়তো কৃষ্ণ আমার উপর রাগ করবেন না। কৃষ্ণ রাগ করবেন না। আমরা অভয়চরণ সিরিয়ালেও দেখেছি, তাই না? কি সুন্দরভাবে আহ শিল প্রভুপাদ যখন অভয় ছিলেন, তিনি কত সুন্দরভাবে তিনি স্টাডি এবং ডিভোশনের মধ্যে ব্যালেন্স করেছেন। যখন ওনার পরীক্ষা ছিল, ওনার বাবা রাধা গোবিন্দের কি দিয়েছিলেন? বিগ্রহ। তো উনি পরীক্ষার জন্য অত্যাধিক প্রেসারে ছিলেন বলে রাধা গোবিন্দের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন, হে রাধা গোবিন্দ, সামনে যেহেতু আমার পরীক্ষা এবং সেটা অত্যন্ত প্রয়োজনীয়, গুরুত্বপূর্ণ, এই সময়টা আমি আপনার সেবা করতে পারছি না, আমাকে অনুগ্রহ করে ক্ষমা করুন। ঠিক আছে? তো ভগবান কি করবেন না? রাগ করবেন না, কারণ ভগবান দয়ালু, আমরা জানি তো, তাই না? ভগবান দয়ালু, কৃষ্ণ অত্যন্ত দয়ালু। যাদেরকে দয়ালু করা উচিত না তাদেরকেও দয়ালু, মানে কি করে, তাদেরকেও করুণা করেন, তাদের প্রতিও মানে কি দয়ালু ভাব প্রদর্শন করেন। এই জন্য স্টুডেন্টদের ক্ষেত্রে তারা কত মালা কখন জব করবে সেটা অত্যন্ত ইম্পর্টেন্ট। সেগুলো যেমন অমোঘলীলা প্রভু তখন 12 মালা জব করতেন। হ্যাঁ, মেডিকেলের স্টুডেন্ট যারা, তাদের জন্য 4 মালার বেশি জব করাটা এটা খুব কঠিন। কারণ মেডিকেলের যেই পড়াশোনাটা খুবই সেন্সিটিভ, খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হয় সেখানে। কারণ কোনো যদি একটু ভুল হয়, যেমন প্রভু বলছিলেন যে কি, হয়তো আপনি কি করতে গিয়েছেন ইন্টারনেটে, হয়তো আপনাকে দিয়েছে যে কি করো, তুমি হাড়টা বের করো, তো আপনি কি করেছেন? হ্যাঁ, আপনি হাড় তো থাকে কোন দিকে? বাম দিকে, আপনি ডান দিকে কেটে ফেলেছেন। ডান দিকে কেটে ফেলেছেন, হার্ট নেই। তো এখন আরেকজন বলল, আরে হার্ট তো বাম দিকে। কারণ আপনার তখন আবার ডিভোশনের চিন্তা বেশি, তখন ব্যালেন্সের বিষয়টা আমরা যেটা বলছি, তখন আপনি কি তাড়াতাড়ি আবার কি সেলাই করে আবার বাম দিকে আবার অপারেশন করবেন? সেন্সিটিভ কিছু ইস্যু বা সেন্সিটিভ কিছু পড়াশোনা রয়েছে, মেডিকেল পড়াশোনা, এই ব্যাপারগুলো, বিসিএস। ঠিক আছে? সেই ক্ষেত্রে মানে স্টুডেন্টদের যে মানে মালার যে সংখ্যা, রাউন্ডের সংখ্যা, সেটা অত্যন্ত বিবেচ্য বিষয়, যেটা কাউন্সিলর বা একজন দক্ষ কাউন্সিলর নির্ধারণ করে দেবে। তো এই জন্য আমরা যাই কিছু করি এবং ভালো কিছু করলেও আমাদেরকে শিডিউলে নিয়ে আসতে হবে। এরকম না যখন ইচ্ছে এই সময় আছে এখন কি করলাম, হ্যাঁ মোবাইল নিয়ে বসে গেলাম, সময় আছে এটা করলাম। এমনকি লেকচার শোনার ক্ষেত্রেও প্রভু এই কথাটা বলছিল। অত্যন্ত ইম্পর্টেন্ট হচ্ছে যে কি, চুজ ইউর প্রফেশন ওয়াইজলি। আপনার যে প্রফেশন, আপনার পেশা, সেটা খুব চিন্তা ভাবনা করে আপনি চুজ করুন, পছন্দ করুন। কারণ আপনার নিজের একটা স্বভাব রয়েছে, নিজের একটা দক্ষ, আপনার পেশাটাকে সিলেক্ট করেন, তাহলে কি হবে? আপনারা শুনবেন অশ্লীল কিন্তু স্থলে, কিন্তু সে তার দক্ষতা দেখাতে গিয়েছে জলে, যেখানে কুমির ছিল শক্তিশালী, আর এক সময় তার মরণাপন্ন অবস্থা হয়। তো চুজ ইউর প্রফেশন ওয়াইজলি। আমার স্বভাব কি, আমি কি পছন্দ করি, আমার দক্ষতা কিসে কিসে আছে, সেটা চিন্তা ভাবনা করে আপনি কি করুন, আপনার
প্রফেশনটা সিলেক্ট করুন। এবং সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা কি আমার মানে ডিভোশনে কি ক্ষতি করবে কিনা, আমি ভক্তিটাও চালিয়ে যেতে পারবো কিনা। হুম। এবং অত্যন্ত ইম্পর্টেন্ট হচ্ছে যে স্কলারলি অ্যাট হোম, মানে দেখতে পাচ্ছেন খুব পণ্ডিত পণ্ডিত ভাব দেখা যাচ্ছে না, ঘরে বেশি পণ্ডিতগিরি না করা। ঠিক আছে, যারা নতুন নতুন জব করে তারা কি করেন, মানে জপমালাটা নিয়ে সবাইকে শুধু দেখেন না, আমি জব করছি, আমি ভক্ত, তাই না? তুমি জব করো না, মা আপনি জব করেন, বাবা আপনি জব করেন, তাই না? বোনকে বলে, আত্মীয় স্বজনকে বলে, এই এত বেশি যেন পণ্ডিতি যেন না দেখানো হয়, ঘরে খুব হাম্বল থাকতে হবে। হম। এই জন্য আমাদের আচার্যগণ বলছেন কি, অন্তরে নিষ্ঠা বাহ্যের লোক ব্যবহার, আমার নিষ্ঠাটা থাকবে হৃদয়ে, ভক্তিটা থাকবে হৃদয়ে, কিন্তু বাইরে আমি একজন অ্যাজ এ স্টুডেন্ট আমার যা যা করা উচিত সেটা আমি করবো। পরে হচ্ছে যে কি, ফেভারেবল না, অনুকূল পরিবেশ না। কারেন্ট আসছে মনে হয় না, কারেন্ট মনে হয়, এটা গুড নিউজ। যাই হোক, আমি ভাবছিলাম বন্ধ হয়ে যাবে, কারেন্ট আসছে। আচ্ছা, তো তারা এরকমের করে, প্রভু তখন বলছিলেন, তখন তারা কি বলে, মাকে বলে মা তুমি হচ্ছে মায়া, পাপাকে কি বলে, পাপা তুমি হচ্ছে পাপী, কারণ তোমরা ভক্তি করো না। তখন বাবা মা জিজ্ঞেস করে, আচ্ছা বাবা তুমি এগুলো কোত্থেকে শিখেছো? আমি ইসকন থেকে শিখেছি। তো তাই, কালকে থেকে আর ইসকনে যাবেন না। হ্যাঁ, এরকম তখন কি হয়, প্রতিবন্ধকতা গুলো শুরু হয়। যখন জব করছি তখন হয়তো মা বলছে, বাবা বাবা বলছে, বাবা একটু বাজার থেকে এটা নিয়ে আসো তো। সে না, আমি করি না। আমি তো মনে হয় আমি খুব ভালো ভক্ত। তখন বাবা মা তখন কি বলেন, যে আচ্ছা কোত্থেকে শিখেছো? ইসকন থেকে। তখন তখন বাবা মা চিন্তা ভাবনা করে যে না, আসলে ইসকনের শিক্ষা ঠিক নেই। তখন আমরা আরো শুনি যে কি, পিতা মাতাকে কৃষ্ণ মাতা কৃষ্ণ পিতা, এগুলো আমরা বলি। আসলে বাবা মা কি করেছেন, তারা নিজেদের জন্য আমাদেরকে কি করেছেন, জন্ম দিয়েছেন। আসলে মাতা পিতাকে কৃষ্ণ Early, বেশি পণ্ডিত ভাব যখন আমরা গৃহে দেখাই, তখন বাবা মা চিন্তা ভাবনা করে যে না, খুব ভয় পায়, না সে তো কি হবে, হ্যাঁ সামনে গিয়ে তো সে কি হয়ে যাবে, ওই যে মন্দিরে যারা থাকে প্রভু প্রভুদের মতো কি হয়ে যাবে, টাক্কু মাথা, মানে মাথা কি করে ফেলবে, শেভ করে ফেলবে, সে তো আর গৃহে থাকবে না। তখন মা বাবা খুব ভয় পেয়ে যায়। বরং কি করা উচিত, প্রভু প্রভু বলছিলেন চরণ ছুঁয়ে প্রণাম করা উচিত। তখন বাবা মা জিজ্ঞেস করবে, আচ্ছা বাবা এটা কোত্থেকে শিখেছো? সেই ইসকন থেকে। তখন কি বলবে, যাও আরো বেশি বেশি ইসকনে যাও, ভালো ক্লাস করবে। ঠিক আছে, দোষ কিন্তু ইসকনের নয়, বরং পূর্ববর্তী যে আমার অভ্যাসগুলো, সেই অভ্যাসগুলোকে, যেটা আমরা বলছিলাম ভক্তির স্টিকার লাগিয়ে পূর্ববর্তী অভ্যাসগুলোকে আমি কি করি, হুম, সেগুলোকে আমি সাপোর্ট দেওয়ার চেষ্টা করি, যেন আমি ভক্ত হই। ঠিক আছে, এমন এমন অনেকের ঘরে বিভিন্ন মানে কি প্রতিকূল পরিবেশ রয়েছে, যে যেখানে পেঁয়াজ রসুন অবশ্যই খেতে হয়, যারা আছেন, হ্যাঁ, বিশেষ করে যারা যারা চেষ্টা করছেন যে না আমি একটু সাত্বিক আহার করব, নিরামিষ খাবো, তারা পেঁয়াজ খাওয়ার জন্য জোরারোপ করে, রসুন খাওয়ার জন্য জোরারোপ করে। এমন অনেক ঘটনা আছে, বাবা মা কি করেছে, ছেলেকে পেঁয়াজ খাওয়ার জন্য ইলেকট্রিক শক দিয়েছে। ইলেকট্রিক শক খাওয়ার পরেও ছেলে বলে কি, যে না পেঁয়াজ খাবো না। শ্রীমৎ গিরিরাজ মহারাজ নামে একজন আমাদের অত্যন্ত প্রসিদ্ধ একজন মহারাজ ছিলেন। তো গিরিরাজ প্রভু ছিলেন তখন। তো তিনি যখন জয়েন করেন ইসকনে, ইসকনে যখন আসেন, তখন তার বাবা এসে ব্ল্যাঙ্ক চেক দেয়। মানে তার বাবা এত ধনী ছিল, ব্ল্যাঙ্ক চেক দিয়ে বলে যে স্বামীজি এই চেকের মধ্যে আপনি যত পারেন তত সংখ্যা লিখে নিন, এবং লেট মাই সন ব্যাক, এবং আমার ছেলেকে ফিরিয়ে দেন। আর প্রভুপাদ কি করে, একটা খালি ব্ল্যাঙ্ক একটা চেক নিয়ে আসে, একটা খালি চেক দিয়ে গিরিরাজ প্রভুর মানে কি বাবাকে দেন, যে আপনি এখানে আপনার যত ইচ্ছা তত সংখ্যা আপনি লিখে নিন, হ্যাঁ, লেট বি ইউর সান দে হেয়ার, আপনার ছেলেকে এখানেই থাকতে দিন। তখন মানে গিরিরাজ প্রভুর বাবা তো অবাক হয়ে যায়, এটা কিরকমের স্বামী, হ্যাঁ এরকম তো দেখিনি কখনো। তো যখন তারা খুব যখন জোরাজুরি করে, তখন প্রভুপাদ বলে যে ঠিক আছে গিরিরাজ তুমি যাও, তোমার বাবা মা যেহেতু বারবার বলছে তুমি যাও। তো গিরিরাজ প্রভুও যায়, কিন্তু প্রভুপাদকে বলা যায়, প্রভুপাদ আমি কিন্তু ফিরে আসবো, আমি শুধু জাস্ট বাবা মাকে ভিজিট করতে যাচ্ছি, আমি কিন্তু থাকবো না ফ্যামিলি।
তো ওখানে যখন যায় তখন সাইকিয়াট্রিস্টের কাছে যায় গিরিরাজ প্রভুর বাবা। তখন সাইকিয়াট্রিস্ট তার সাথে 1-1.5 ঘন্টা কথা বলে। 1-1.5 ঘন্টা কথা বলার পর বাইরে বের হয়ে তার বাবা মাকে বলে যে আমি যদি আর কিছুক্ষণ তার সাথে থাকি আমিও হরে কৃষ্ণ হয়ে যাব। তখন ওই সাইকিয়াট্রিস্ট বলে কি ইনফেক্টেড, মানে কি সে চিরস্থায়ী ভাবে সংক্রমিত হয়ে গেছে, তাকে আর ঠিক করা যাবে না। তখন গিরিরাজ প্রভু এসে প্রভুপাদকে বলেছেন, প্রভুপাদ গুড নিউজ, আমি মানে আই এম পার্মানেন্টলি ইনফেক্টেড বাই কৃষ্ণ কনসিয়াসনেস, আমি কৃষ্ণ ভাবনার দ্বারা চিরস্থায়ী ভাবে আমি কি সংক্রমিত। তো এটা শুনে প্রভুপাদ অনেক খুশি হন এবং সবাইকে বলেন তোমরা শুনছো যে আমাদের গিরিরাজ নাকি পার্মানেন্টলি ইনফেক্টেড। তো এই জন্য গৃহে যদি এরকমের অবস্থা হয় কি করা উচিত? পেঁয়াজ রসুনের ক্ষেত্রে যদি কোনোভাবে অ্যাভয়েড না করা যায়, কোনো না কোনো ভাবে গ্রহণ করা উচিত এবং ভগবানের কাছে প্রার্থনা করা উচিত। কিন্তু কোনোভাবেই মাছ মাংসটা কাছে কি করা উচিত? প্রার্থনা করা উচিত, হে কৃষ্ণ, যেহেতু আমি ফাইন্যান্সিয়ালি এখন ডিপেন্ডেন্ট নই, আমি যখনই অর্থনৈতিক ভাবে স্বাধীন হব সাথে সাথে আমি কি করব, যে মান খাদ্যের যে সঠিক মান সেই মানে আমি আসার চেষ্টা করব। হম। এবং কখনোই মা বাবার প্রতি কি হওয়া উচিত নয়, কর্কশ হওয়া উচিত নয়, তাদের প্রতি মানে রূঢ় আচরণ করা উচিত নয়। কেন? তাদের অধিকার রয়েছে, তারা যেহেতু আমাদের জন্ম দিয়েছে, তাদের একটা অধিকার আমাদের উপর রয়েছে। ঠিক আছে? তো প্রভুকে প্রভুর বাবা মা বাধা দিতেন না কেন? কারণ তিনি বিশ্ববিদ্যালয়ে পড়া অবস্থায় ওনার র্যাঙ্ক ছিল হচ্ছে পঞ্চম, উনি ফিফথ রেই করতেন না, বাধা দিতেন না। আরেকটা অত্যন্ত ইম্পর্টেন্ট স্টুডেন্ট লাইফে যারা ডিভোশন করতে চান, ব্যাড অ্যাসোসিয়েশন, খারাপ যেই সঙ্গ সেটা পরিত্যাগ করা। যেমন খারাপ সঙ্গে যারা রয়েছে, আপনি যখন জব করবেন তখন কি বলবেন? আরে মালা করছিস, জানিস আমার গার্লফ্রেন্ডের নাম কি? আমার গার্লফ্রেন্ডের নাম হচ্ছে মালা, আর তুই মালা করছিস। তো এইভাবে করে কি করবে? আপনাকে উপহাসই ছিল, তোর কতজন গোপী আছে, এরকমের প্রশ্ন করবে। হ্যাঁ। তো আমরা যখন তখন কি হয়ে যায়, ইমোশনালি যদি মানে কি খুব অ্যাট্রাক্ট হয়ে যায়, আবেগপ্রবণ যদি বেশি হয়ে যায়, তখন কি করবো? এই খারাপ নাকি, হ্যাঁ, তাই না, বিভিন্ন কিছু বলবো। কিন্তু প্রভু বলছিলেন যে আমাদেরকে কি করা উচিত, মানে কি ডিফেন্ডিং মোডে না যাওয়া, ডিফেন্ডিং মোডে না গিয়ে অ্যাটাকিং মোডে আমাদের যাওয়া উচিত। সাথে সাথে তাদের বলা উচিত কি, যে কি কৃষ্ণ, আমি যেদিন কি করব কৃষ্ণের মতো গিরি গোবর্ধন আমি ধারণ করতে পারবো, ওই দিন আমিও কি করব, গোপী আমি বানাবো। যেমন কেউ কেউ বলবে যে, যেমন একবার একজন মানে কি একজন দর্শনার্থী প্রশ্ন করেছিল শ্রীমৎ রাধা গোবিন্দ স্বামী মহারাজকে যে মহারাজ এটা কেমন নেয় যে কৃষ্ণ এতগুলো গোপীর সাথে একা একা নৃত্য করেছেন? তো রাধা গোবিন্দ মহারাজ তিনি তো খুব এক্সপার্ট কৃষ্ণলীলা বর্ণনায়, তিনি বলছিলেন কেন, তোমার মায়ের সাথে করেছে, তোমার বোনের সাথে করেছে, যাদের সাথে করেছে তাদের কোনো কি নেই, কমপ্লেন নেই, আর তুমি কমপ্লেন করছো। তো এই জন্য আমাদের কি আমাদের কনভিকশনটা থাকা উচিত, আমরা যেন ডিফেন্ড না করি, ইমোশনালি যেন আমরা না কি হয়ে যায়। তো এরকম বলে ফেললো, যেমন অনেকে বলে, যে প্রভু বলছিলেন যে অনেক সময় বলে এই পণ্ডিত, এই ব্রাহ্মণ, তখন প্রভুকে যখন একবার ট্রেনের মধ্যে এরকম বলছিল এই পণ্ডিত, তখন তখন প্রভু বলছিলেন যে হ্যাঁ পণ্ডিত, বলো কি বলতে চাও। বলছে, আমি পণ্ডিত না, ওই ব্যক্তিটা বলছিল, বলছে আমিও পণ্ডিত না। ঠিক আছে? তো এইভাবে একটা কি আমাদের নিজের একটা খারাপ সঙ্গ যারা, তাদেরকে কি কি করা উচিত, আমাদের একটা অ্যাটাকিং মোড। অ্যাটাকিং মোড কেন? নিজের ডিভোশনটাকে ধরে রাখার জন্য। নিজে যদি তখন কোনো কিছু না বলে, নিজে তখন মানসিক ভাবে কি হয়ে যাব, দুর্বল হয়ে যাব। এই জন্য ওন কনভিকশন, নিজের যে দৃঢ়তা সেটা বজায় রাখা উচিত। হ্যাঁ, যেমন যারা এরকমের মানে কি নিন্দা সমালোচনার কাজ করছে তারা কিন্তু লজ্জা পায় না, কিন্তু আমরা লজ্জা পাই। জব করছি, জপমালা, কেউ যখন বলছে আচ্ছা আচ্ছা তুই জব করিস না, তখন আমরা কি করি, লুকিয়ে ফেলি স্টুডেন্ট হিসেবে, আচ্ছা এটা লজ্জার বিষয়। কিন্তু প্রভু বলছিলেন এই এত বড় টাকার বিনিময়ে বিক্রি করছে, তার কোনো লজ্জা নেই। আমরা কৃষ্ণ ভক্তি করছি, ভগবান কৃষ্ণের ভক্তি করছি, আমাদের লজ্জা। ঠিক আছে?
এই জন্য এই যে আমরা সাইলেন্স হয়ে থাকি, প্রভু বলছিলেন যে এই পৃথিবীতে সমস্যার মূল কারণ কি? নট ভায়োলেন্স অফ দ্য ব্যাড পিপল, মানে খারাপ মানুষের সহিংসতা না, বরং ভালো মানুষের নীরবতা, সাইলেন্স অফ দ্য গুড পিপল। আমরা যারা সাধু, যারা আমরা ভক্তি করছি, আমরা স্টুডেন্ট হয়ে যারা ভক্তি করার চেষ্টা করছি, আমরা নীরব। যখন ভক্তির বিষয়ে কোনো প্রশ্ন আসে, আমরা তখন কি হয়ে যায়? আমাদের দুর্বলতা চলে আসে। না, আমাদেরকে কি করতে হবে? আমাদের আমাদের যে দৃঢ়তার মাধ্যমে আমাদের কৃষ্ণ ভক্তিকে এখানে কি করতে হবে? রক্ষা প্রদান করতে হবে। তো আমি একটু দ্রুত গতিতে যাচ্ছি যেহেতু টাইমটা খুব শর্ট। এখানে আপনারা দেখছেন, ডাউট ইজ এ সাইন অফ উইকনেস, কনভিকশন ইজ এ সাইন অফ স্ট্রেংথ। এই যে ডাউট, মানে যখন আমাকে কেউ কিছু বললো, আমার মধ্যে একটা সন্দেহ তৈরি হয়ে গেল, এটা হচ্ছে দুর্বলতার প্রকাশ। বরং কনভিকশন, আমি যখন আরেকটা যুক্তির মাধ্যমে, আরেকটা তর্কের মাধ্যমে যখন তাকে আমি উত্তর দিলাম, এটা উদ্দেশ্য এরকম নয় তার সাথে ঝগড়া করা। উদ্দেশ্য হচ্ছে কি? আমায় আমার দৃঢ়তাটাকে বজায় রাখা, আমার ভক্তি যেন কি না হয়, ভক্তি যেন ক্ষতিগ্রস্ত না হয়। ঠিক আছে? এবং অত্যন্ত ইম্পর্টেন্ট হচ্ছে যে ভক্তদেরকে কিন্তু সবাই ভালোবাসে, ভক্তদেরকে সবাই ভালোবাসে। স্টুডেন্ট হয়ে যারা ডিভোশন করে তাদের অনেক প্রশংসা করে, কিন্তু প্রশ্ন আসে না, তাহলে কেন উপহাস করে তারা? উপহাসের মূল কারণ হচ্ছে তাদের ভয়। ভয় কি? আমি আমার মতো একজনকে দেখছি, সে পড়াশোনাও করছে, ভক্তিও করছে, আমি যদি তাকে উপহাস না করি, তাহলে আমিও একদিন তার মতো হয়ে যাব। তার একটা এরকমের ভয়। বুঝতে পেরেছেন? এবং আরেকটা কারণও রয়েছে, তাকে হারানোর ভয়। এটা আরেকটু ইমোশনাল, যে না, সে যদি ভক্তি করে অ্যাডভান্স হয়ে যায়, একসময় সে হয়তো আমার সাথে মিশবে না। তো এই জন্য আমাদের যে মনোভাব স্টুডেন্ট হিসেবে, আমি যদি ভক্তি করি হয়তো আমাকে কেউ ভালোবাসবে না, এটা আমার ভুল ধারণা। ভক্তদেরকে সবাই ভালোবাসে। হ্যাঁ, যেমন স্বরগোস্বামী অষ্টকমে, যদিও সেটা অত্যন্ত উন্নতর দর্শন, সেখানে বলা হচ্ছে যে ভক্ত হচ্ছে যে ধীর এবং অধীর, ভালো খারাপ উভয়ের প্রিয়, উভয়ের প্রিয় ভক্ত। জন্য যারা স্টুডেন্ট লাইফে আছেন, ভক্তি করছেন, তাদেরকে সবাই ভালোবাসে। কিন্তু ভয় কেন পায়? উপহাস না করলে আমিও একদিন এরকম হয়ে যাবো। কিন্তু আমরা আমাদের ওন কনভিকশন দিয়ে, নিজেদের দৃঢ়তা দিয়ে যদি তাদেরকে জবাব দিতে পারি, আমার নিজের ভক্তিও দৃঢ় থাকবে, একসময় সে আমার দৃঢ়তা দেখে সেও ভক্তিতে যুক্ত হবে। অত্যন্ত ইম্পর্টেন্ট। স্টুডেন্ট লাইফে হচ্ছে গার্লফ্রেন্ড রাখে, দেখেছেন তো কত সুন্দর করে ধরে রেখেছে, একবারে জীবন শেষ হয়ে যাবে যদি স্টুডেন্ট লাইফে যদি কেউ গার্লফ্রেন্ড করে। এখন অনেক স্টুডেন্ট আছে, খুব ভালো স্টুডেন্ট ছিল, কিন্তু পড়াশোনা করতে গিয়ে গার্লফ্রেন্ডের চক্রে পড়ে তার পুরো পড়াশোনা শেষ, জীবনই একেবারে শেষ, ক্যারিয়ার একেবারে ধ্বংস। ঠিক আছে? সাধারণত মুভির যে সিনগুলো আমাদেরকে একটু চিন্তা করায়, জীবনটা মনে হয় এরকম, কিন্তু রিয়েল লাইফ, রিয়েল লাইফ কখনো রিয়েল লাইফ না। প্রভু বলছিলেন ওনার ব্যক্তিগত জীবনের একটা ঘটনা, যে অমিতাভ বচ্চনের একটা মুভিতে তিনি দেখছিলেন যে ওনার মা ওনাকে একটা থাপ্পড় দিয়েছেন, থাপ্পড় দিয়ে কান্না করছেন। তো তখন অমিতাভ বচ্চন বলছিলেন যে মা, ওর মার, মানে মা আমাকে আরো মার, আমাকে আরো মার। তখন মা খুব আবেগপ্রবণ হয়ে বিজয়, মানে অমিতাভ বচ্চনের নাম ছিল বিজয়, বিজয়কে জড়িয়ে ধরে বলছে, না বিজয় না। হ্যাঁ, মানে মার বা মার সন্তানের যেই স্নেহের যেই বিনিময়। তো একদিন অমুকলীলা প্রভু বলছিলেন যে বাহ, এটা তো খুব সুন্দর সিস্টেম, তো আমার আমার মাও যখন আমাকে মারবে তখন আমি এরকম বলবো। তো একদিন ওনার মা ওনাকে একটা থাপ্পড় মেরেছে। তো উনি তখন ওই বিজয়ের ভূমিকায় অবতীর্ণ হয়ে অমিতাভ বচ্চনের মতো বলছে, মা, ওর মার। তো ওনার মা আরো চারটা মেরে দিয়েছে ওনাকে। হ্যাঁ। তো উনি ভাবছিলেন হয়তো আমার আবেগটা ঠিক ছিল না, বলার আবেগটা। তো উনি আবার বলে যে ওর মার, আরো দুইটা মেরে দিয়েছে ওনার মা। তো আসলে রিল লাইফ আর রিয়েল লাইফ ভিন্ন। যেটা দেখায় মুভিতে যে কি, একটা সিন হচ্ছে আর্জেন্টিনা, একটা সিন হচ্ছে অস্ট্রেলিয়া, একটা সিন হচ্ছে আমেরিকা, এটা মুভিতে। রিয়েল লাইফ এরকম আসলে নয়। এই জন্য যেমন এখানে মানে অনেকগুলো ঘটনা আছে, আমি একটু এসকেপ করে যাচ্ছি। তো এই জন্য আমাদেরকে, মেয়েদেরকে, উই শুড রেসপেক্ট উমেন, আমাদেরকে যারা অপোজিট সেক্সের যারা রয়েছে, বিপরীত লিঙ্গের মেয়েদেরকে, গার্লস যারা রয়েছে তাদেরকে সম্মান জানাবো, কিন্তু তাদের থেকে একটা
মানে কি একটা নিরাপদ একটা দূরত্ব মেনটেন করবো, সময় রয়েছে, পুরো জীবন রয়েছে, কিন্তু এই সময়ে যদি কেউ কি করে অপোজিট সেক্সের সাথে মিলে, তাহলে তার পুরো জীবনটা শেষ। এবং নেক্সট যে আমাদের লাস্ট যে স্লাইড, সেটা হচ্ছে যে কি মোটিভেশন টু স্টাডি। এই যে পড়াশোনায়, যে আমরা শুরুতে বলছিলাম যে পড়াশোনায় আমাদের একটা মানে কি শুষ্ক লাগে, ভালো লাগে না, যেহেতু ভক্তিটা হচ্ছে রসালো। তো এই পড়াশোনায় কিভাবে করে আমরা মোটিভেশনটা ধরে রাখবো, এই তিনটা জিনিস চিন্তা ভাবনা করার মাধ্যমে। কেন, কি চিন্তা ভাবনা? প্রথমত হচ্ছে হার্ড আর্ন মানি অফ সামওয়ান। আমি যে পড়াশোনা করছি, এই পড়াশোনাটা এই পড়াশোনাটা আমি চালাতে পারছি কেন? নিশ্চিতভাবে কেউ কঠোর অর্থ উপার্জন করে আমাকে দিচ্ছে, যার ফলে আমি পড়াশোনা করতে পারছি। এবং দ্বিতীয়টা চিন্তা ভাবনা করা হচ্ছে যে আমি হচ্ছে ব্র্যান্ড অ্যাম্বাসাডার অফ ইসকন। যদিও আমি স্টুডেন্ট লাইফে রয়েছি, কিন্তু একসময় আমি কি হব, ইসকনকে প্রতিনিধিত্ব করব। এবং তৃতীয় হচ্ছে যে লার্ন নাইসলি টু ইউজ ইট ইন কৃষ্ণ সার্ভিস। এই পড়াশোনার ক্ষেত্রে মোটিভেশন ধরে রাখার ক্ষেত্রে এটা হচ্ছে বিষয় যে আমি যদি এখন পড়াশোনাটা ভালোভাবে করে করি, পড়াশোনার মাধ্যমে যে দক্ষতা বা যে জ্ঞান আমি অর্জন করব, সেটা পরবর্তীতে আমি কি করতে পারবো, ইসকনে আমি সেটা যে প্রথমে আমাদের চিন্তা করা উচিত যে সেটা হচ্ছে যে কারো না কারো মানে খুব কষ্টের বিনিময়ে, কঠোর পরিশ্রমের বিনিময়ে অর্জিত টাকা। এই চিন্তা ভাবনা করে আমাদের পড়াশোনাটা ঠিকভাবে করা উচিত। এবং আমি হচ্ছে ইসকনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। ব্র্যান্ড অ্যাম্বাসেডর মানে কি, তাকে যে কোনো রকম চরিত্র ক্যারেক্টারের হলে হবে না, তাকে ওই রকমের, প্রভুপাদ বলছিলেন আমার ফলোয়ার, ইসকন ফলোয়ার কি ফার্স্ট ক্লাস জেন্টলম্যান। এবং নেক্সট হচ্ছে যে কি এই চিন্তা ভাবনা করা যে আমি এই জন্য ভালোভাবে পড়াশোনা করব, যেন কি যেন আমি এই পড়াশোনার দক্ষতা সেজন্য আমি কৃষ্ণের সেবায় যেন লাগাতে পারি। হ্যাঁ, তত ভালো পড়াশোনা পড়াশোনা অবস্থায় উনি কি করেছিলেন, কি করেছেন দেখুন। পড়াশোনা অবস্থায় ওনার 12 জন বন্ধু জব করতেন, অনুপ্রাণিত হয়ে 12 জন বন্ধু কি করতেন, হরে কৃষ্ণ জব করতেন। তো এই জন্য পড়াশোনা পাশাপাশি যদি ভক্তি করি, লাভ কি, পড়াশোনাটাও ভালোভাবে করব, ভক্তি করার ফলে আমাকে আলাদাভাবে প্রচার করতে হবে না, আমার দ্বারা অনুপ্রাণিত হয়ে তারাও প্রচার গ্রহণ করবে, তারা এক সময় কৃষ্ণকে গ্রহণ করবে। ঠিক আছে? তো এক্সাম্পলারি যারা ভক্ত রয়েছেন, আমাদের পথ প্রদর্শক, 2-3টা ভিডিও আমরা দেখব, দেখে আমরা জানার চেষ্টা করব দেখি আসলে কিভাবে করে আমরা স্পিরিচুয়ালিটি এবং হচ্ছে যে আমাদের স্টাডি বা ওয়ার্ক, কিন্তু এখানে 3টি বিষয় রয়েছে, একটু করে আলোচনা করেছে ফ্যামিলি, ফ্যামিলিতেও কিভাবে আমাদের রিলেশন মেনটেন করা উচিত। তো প্রভু খুব সুন্দর এখানে শর্টে আলোচনা করেছিল ভারসাম্যপূর্ণ জীবনের মানে কি লাইফটা কেমন হতে পারে, সেটা তিনি সুন্দর শর্টের মাধ্যমে আলোচনা করেছেন। আশা করি বুঝতে পারবেন। আমি একটু করে বলার চেষ্টা করব যদি না বুঝতে পারেন। সাউন্ডটা যদি না পান আমাকে কেউ একজন বলবেন, বিশেষ করে দয়ালু জগবন্ধু প্রভু। There are three things: devotion to God, profession, and family. Like a tripod. Somebody doesn't care for God and universal laws, he's suffering always. And somebody doesn't pay attention to family members, like wife, children, mother, father. It can't be a happy family. Somebody doesn't pay attention to profession, then he can't succeed in profession. So all the three, one has to balance the timing. And then within given time, everybody's capacity is different. For example, engineering also you see somebody is studying in a average college, somebody is studying in a government college, somebody is studying in NIT or IIT, somebody is studying abroad. Even students' IQs are different in the schools and colleges. Same manner, business IQ is also different amongst the people. So one thing we all should be aware that there are people who are outstandingly superior than us, and there are people who are below us. Both are available. Keeping that in mind, I have to ensure that I am putting my best efforts. After doing my best efforts, whatever God gives is His grace. Either one has to accept. So all the three, one has to balance the timing. Ensure that I am putting my best efforts. তো আপনারা এখানে দেখলেন, আশা করি শুনতে পেয়েছেন
তো প্রভু প্রভু বলছিলেন যে ট্রাইপড, লাইফটা হচ্ছে ট্রাইপডের মতো, মানে 3 পা বিশিষ্ট। আমরা অনেক সময় চেয়ার দেখি না বা কোনো কিছু দেখি না, এর মধ্যে একটা পা যদি একটু ভেঙে যায় বাকি 2টা পায়ে দাঁড়িয়ে থাকা যায় না। তো ট্রাইপড হিসেবে তিনি বলছিলেন কি, একটা হচ্ছে স্পিরিচুয়ালিটি মানে ডিভোশন, আর একটা হচ্ছে স্টাডি, আর একটা হচ্ছে ফ্যামিলি লাইফ। তিনটার যে কোনো একটা যদি বিঘ্নিত হয়, আমাদের লাইফটা কি হয়ে যায়, ইমব্যালেন্স হয়ে যায়। তো সেক্ষেত্রে প্রভু বলছিলেন যে মানে কি, আমাদের এই যে কম্পিটিশন যে ওয়ার্ল্ড, এই ক্ষেত্রে আমরা অনেক সময় করতে মানে কি কম্পিটিশন করতে গিয়ে দেখি যে কি অনেকে আমার চেয়ে বেশি জিনিয়াস, বা কারো কারো কাছ থেকে আমি একটু কম, অতটা জিনিয়াস নেই। কিন্তু প্রভু বলছিলেন যে কি আমরা আমাদের যেটা ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে, যে আমাদের বেস্ট যেটা এফোর্ট সেটা আমাদের দেওয়া উচিত, বাকিটা ভগবানের উপরে ছেড়ে দেওয়া উচিত। Yeah, three things. আচ্ছা, এটা হচ্ছে যে আমাদের অমোঘলীলা প্রভুর যে লেকচারটা আলোচনা করা হলো, সেটা অমোঘলীলা প্রভুরই। তো আমরা প্রভুর কাছ থেকে একটু শুনবো। প্রভু বলছেন যে প্রভু কি বলছেন, হাউ টু ব্যালেন্স ম্যাটেরিয়াল লাইফ এন্ড স্পিরিচুয়াল लाइफ। एक बात आजकल आती है कि मटेरियल लाइफ और स्पिरिचुअल लाइफ को बैलेंस कैसे करें। तो बोले सुनो, ये बैलेंस कभी नहीं होने वाला। अच्छा, ये बैलेंस कभी होगा नहीं? ना, बैलेंस नहीं होने वाला। धीरे धीरे करके आपका आध्यात्मिक जीवन आपके भौतिक जीवन खा जाएगा। इसका मतलब क्या है? इसका मतलब ये है कि इवन आपकी जो एवरीडे ड्यूटीज जो आप कर रहे होगे ना, वो भी भक्ति भावना में कर रहे हो। ऐसा हो जाता है, ये ऐसी बैलेंस होता है। হ্যাঁ। তো আমাদের মানে অনেক সময় এরকমের চিন্তা হতে পারে যে আসলে ব্যালেন্স কিভাবে করা যায়। প্রভু প্রভু বলছিলেন এখানে, প্রভু এখানে বলছিলেন যে আসলে ম্যাটেরিয়াল লাইফ এবং স্পিরিচুয়াল লাইফ কখনোই ব্যালেন্স হয় না। মানে এরকমের হয় না যে কি দুইটা একসাথেই চলবে। আসলে কি হয়, আসলে যেটা হয় যে আপনি যখন ভক্তি করতে থাকেন তখন আধ্যাত্মিক যে জীবন আপনার, সেটা কি করে, জড়জাগতিক জীবনকে একটু 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 করে খেয়ে ফেলে পুরোপুরি। উনি গুড নিউজ বলছিলেন, এটা হচ্ছে গুড নিউজ। তাহলে এটা গুড নিউজ কিভাবে, উনি তো পরবর্তীতে বলছিলেন যে আসলে আপনি আপনি আগে যা করতেন, পড়াশোনাই করতেন, পড়াশোনাই করছেন এখনো, কিন্তু আপনার জড়জাগতিক জীবন নষ্ট হয়ে গেছে। কেন? কারণ ওই যা যা করছিলেন আগে সেই একই কাজ করছেন, কিন্তু সেটা ভক্তি ভাবনাময় হয়ে। তো এটা তো আমরা দুইটা শুনলাম, হচ্ছে একজন মানে কি দুজনই হচ্ছেন একজন দুজনই হচ্ছে আশ্রমবাসী। তো আপনাদের স্টুডেন্টের একজনের কাছ থেকে আমরা একটু শুনি, তাহলে আপনারা ভালো ফিল করবেন যে না আসলে স্টুডেন্টও কি করতে পারে, একজন স্টুডেন্টও ব্যালেন্স করতে পারে। একজন স্টুডেন্ট বলছেন তিনি কিভাবে ওনাকে অনেকে প্রশ্ন করেছেন, অনেক জিনিয়াস একজন স্টুডেন্ট। তো ওনাকে অনেকে প্রশ্ন করেছেন যে আপনি কিভাবে আপনার পড়াশোনা এবং ডিভোশনের কি করেন, ব্যালেন্স করেন। তো উনি উত্তর দিচ্ছেন, আমরা একটু উত্তরটা শুনবো। খুব মনোযোগ দিয়ে শুনবেন, আশা করি ভালো লাগবে, যেহেতু স্টুডেন্টের দিয়ে শুনবেন। এটা তো শুনলেন যে ডেডিকেটেড লাইফে যারা মন্দির জীবনে আছেন তাদের। আহ, Hare Krishna, I have been asked this question many times that how to manage Krishna consciousness and Nobody- study or work at the same time. There is a saying that you will always find time for the things that matters. By my experience, I would suggest you to wake up early and কারণ খুব ফাস্ট বলতে পারেন। Very good, very good. Speed কম দেয়নি। সরি, এটা স্লো করা যাচ্ছে না, কিন্তু আপনারা শোনার চেষ্টা করুন ভালোভাবে। মানে উনি শুরুতেই বলছেন, একজন স্টুডেন্ট বলতে আমাকে এই প্রশ্নটা অনেকবার করা হয়েছে যে আমি কিভাবে আমার পড়াশোনার পাশাপাশি ভক্তিটাকে আমি কন্টিনিউ করি। chant in Brahma Muhurat, and it will help you to be productive throughout the day with your study or work. Some people say প্রথমে I'm not উনি যে পয়েন্টটা বলেছেন যে আপনি যদি শুরুতেই যদি ব্রহ্ম মুহূর্তে যদি ঘুম থেকে উঠতে পারেন, তাহলে সেটা কি করবে, আপনার পুরো জীবনটা, পুরো মানে দিনটাকে ইফেক্টিভ করবে, আপনার পড়াশোনা, আপনার ব্যক্তিগত জীবন, ফ্যামিলি লাইফ, তারপর হচ্ছে ডিভোশন, উভয় ক্ষেত্রেই।
able to concentrate on my studies or work. What should I do? So I suggest don't choose তো extreme paths like you will ওনাকে choose only Krishna প্রশ্ন করা হয়েছে আসলে পড়াশোনা কিভাবে করব বা ভক্তি কিভাবে করব, তো উনি প্রথমেই যেটা বলেছেন আমরা শুরুতে আলোচনা করেছিলাম, ডোন্ট মানে টেক এক্সট্রিম পার্ট, মানে কোনো কিছুর অতিরিক্ত কোনো কিছু করতে যাবেন না। অতিরিক্ত যেটা আমরা বলছিলাম অতি অত্যন্ত গর্হিতম, অতিরিক্ত সবকিছুই খারাপ। তো উনি বলছিলেন এক্সট্রিম পার্টটা গ্রহণ করবেন না। consciousness, or you will choose only study or work. Just imagine that people will appreciate you if you get good marks or you get success in your work and will not comment on your তো devotion. In return, they বলছিলেন যে কি, যেমন আপনি এরকম চিন্তা করতে পারেন যে মানে কি আমি যদি খুব ভালো রেজাল্ট আনতে পারি তাহলে মানুষ কি করবে, আমার প্রশংসা করবে, কিন্তু তারা আপনার ভক্তি নিয়ে কোনো কিছু বলবে না। will be inspired by you or they may even start chanting. Just think like that. If you earn good money, you will be able to serve তো Gomata বলছে and যে Vaishnava. কিন্তু আপনি যদি কি করতে পারেন, আপনি যদি পড়াশোনার পাশাপাশি মানে ভক্তির পাশাপাশি খুব ভালোভাবে পড়াশোনাও করেন, এটা একসময় কি হবে, আপনি ভালো প্রফেশনে যেতে পারবেন, ভালো ইনকাম করতে পারবেন, গোমাতার সেবা করতে পারবেন, কৃষ্ণ ভাবনা প্রচারে সেটা যুক্ত করতে পারবেন, And Krishna will be pleased এবং with you. কৃষ্ণ Hare আপনার Krishna. প্রতি অত্যন্ত সন্তুষ্ট হবেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো 16 মিনিট একটু বেশি হয়ে গেল আসলে। একে তো 1 ঘন্টারও কম সময় পেয়েছি, 50 মিনিট, 8:40 থেকে স্টার্ট হয়েছে এবং একটু সময়েরও প্রয়োজন, কিন্তু যেহেতু আমাদের সময়টা 1 ঘন্টা, 1 ঘন্টার মধ্যেই শেষ করতে হবে। যদি আপনারা রাজি থাকেন 1-2টা প্রশ্ন যদি প্রয়োজন মানে যদি নেওয়া যায়, তাহলে আমি 1-2টা প্রশ্ন নিতে পারি। দয়ালু জগবন্ধু প্রভু।